একটা স্বপ্ন কি কারো জীবন বদলে দিতে পারে? কেমন হবে যদি ভালোবাসার মানুষের সামান্য একটা আবদার রাখতে গিয়ে আপনার পুরো পৃথিবীটাই ওলটপালট হয়ে যায়? এমনই এক স্বপ্ন আর তার ভয়ঙ্কর পরিণতির গল্প নিয়ে আজকে আমরা হাজির হয়েছি। হ্যালো প্রিয়জনেরা, কেমন আছেন সবাই? আমি আপনাদের সাইফ আছি সাথে, আর আপনারা দেখছেন সিনেম্যাক্স বিডি। আজকে কথা বলবো মালায়ালাম সুপারস্টার ফাহাদ ফাসিলের দুর্দান্ত অভিনয়ে সদ্য মুক্তি পাওয়া মুভি ওরম কুথিরা চারং কুথিরা নিয়ে। তো চলুন আর কথা না বাড়িয়ে লেটস জাম্প ইনটু দ্য এক্সপ্লেনেশন। মুভির প্রথমে আমাদেরকে এবিকে দেখানো হয়। কাল নিধির সঙ্গে এবির বিয়ে, কোনো মতে রাতটা পার হলেই। তবে এবি কিছু একটা নিয়ে খুব দুশ্চিন্তা করছিল, তাই তার কনফিউশন দূর করতে এবি টস করতে যাচ্ছিল। ঠিক তখনই নিধি কল করে জানায় যে নিধি এবির বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। শোনা মাত্রই এবি বারান্দায় ছুটে যায়। নিধি বলছিল, আমার খুব ক্ষুধা পেয়েছে, কিছু খাবার নিয়ে নিচে এসো। তাই এবি তার বানানো হালুয়া নিয়ে বাড়ির পাশের পার্কে চলে যায়। এত রাতে কোণে বরের বাড়িতে এসেছে, তো বিশেষ কোনো কারণ তো নিশ্চয়ই আছে। নিধি এবিকে বলে, আমি একটি স্বপ্ন দেখেছি। আমি দেখেছি তুমি ফ্লোরাল শেরওয়ানি পরে সাদা রঙের একটা ঘোড়ায় চড়ে বিয়ে করতে এসেছো। তাই আমি ঠিক করেছি তুমি ঘোড়ায় চড়েই আসবে। এবি বলে, এখন রাত 2টা বাজে, এত রাত্রে আমি ঘোড়া কোথায় পাবো? নিধিও নাছোড়বান্দা। নিধি সোজাসাপটা করে বলে দেয়, ঘোড়ায় চড়ে আসলে বিয়ে হবে, নইলে হবে না। এজন্য বাধ্য হয়ে এবি রাজি হয়ে যায়, আর এরপরও নিধি চলে যায়। এবি মূলত বিয়ের জন্য সকল প্রস্তুতির দায়িত্ব দিয়েছিল তার বন্ধু অনুজকে। তাই এবি অনুজকে কল করে ঘোড়ার কথা বলে, কিন্তু অনুজের যতটুকু মনে আছে ঘোড়ার কোনো প্ল্যানই ছিল না। তারপরেও এবি যেহেতু বলছে, এত রাত হওয়া সত্ত্বেও অনুজ ঘোড়ার খোঁজ করতে বেরিয়ে পড়ে। অবশ্য খুঁজতে খুঁজতে একটি ঘোড়ার সন্ধান পেয়েও যায়। এবিকে ভিডিও কলে দেখিয়ে সেটা কনফার্মও করে। তবে তখনই সাদা রঙের একটি ঘোড়া দেখে অনুজ আগেরটা ক্যান্সেল করে সাদাটা বুক করে। সিন চলে যায় পরবর্তী দিন। গতরাতে এবির দেয়া হালুয়া খেয়ে নিধির পেটের 12টা বেজে গেছে। এখন বিভিন্ন মেডিসিন নিতে হচ্ছে, আর অন্যদিকে এবিও রেডি হচ্ছে। এবির পাশে বসা এই মানুষটাই এবির বড় ভাই সিবি, আর ইনি সিবি এবং সিবির বাবা ম্যাথিউ। একসময় রেলওয়ে ডিপার্টমেন্টে তিনি চাকরি করতেন। 20 বছর আগে এবি আর সিবির মা মারা যাওয়ার পর তিনি একটু পাগলাটে স্বভাবের হয়ে গেছেন। ম্যাথিউ বিয়ের ভেন্যু চেক করতে বাড়ির ভেতরেই যাচ্ছিলেন, আর অন্যদিকে এবিও রেডি, ঘোড়া এসে পড়েছে, তাই তারাও বের হবে। তখন সিবি এবির থেকে পাগলিটা নিয়ে নেয় এবং বলে, আমার কাছে থাক, ওইখানে গিয়ে পড়িস। এরপর সাদা রঙের ঘোড়ায় চড়ে ব্যান্ডসহ এবি বিয়ের ভেন্যুতে চলে যায়। নিধিও এবিকে এই অবস্থায় দেখে খুবই খুশি। সবকিছু নিধির স্বপ্ন মতোই হচ্ছিল। তবে ঠিক তখনই ক্যামেরার ফ্ল্যাশের কারণে ঘোড়াটা ঘাবড়ে গিয়ে এবিকে ফেলে দিলে তার মাথায় বেশ আঘাত লাগে, আর সে বেহুঁশ হয়ে যায়। কিসের আর আনন্দ? এখন সবাই এবিকে বাঁচাতেই ব্যস্ত। এরপর আমরা জানতে পারি গতরাতে ঘোড়ার মালিক অনুজকে বলেছিল যে এই ঘোড়াটার সমস্যা আছে। আগেরবার যে বর উঠেছিল সে এখনো হসপিটালে। তারপরেও অনুজ এই ঘোড়াটাই এনেছে। অন্যদিকে ম্যাথিউ আগেই সিবিকে বিয়ে দিয়েছে, আর এদিকে এখন এবির বিয়ে হচ্ছে। তাই ম্যাথিউ তার দায়িত্ব শেষ করে নিজের স্ত্রীর কাছে, অর্থাৎ স্বর্গে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিল। তখনই সিবি কল করে এবির বিষয়ে জানতে চাইলে ম্যাথিউ উপরে যাওয়ার প্রোগ্রামটি পোস্টপোন করে হসপিটালে চলে যায়। ডক্টর চেক করে জানায় মাথায় আঘাতের জন্য এবি কোমাতেই চলে গেছে। আবার বিয়ের ফটো দেখে ডক্টর বলছিল, ফটোতে তো দেখছি সবারই মাথায় টুপি ছিল, ওর মাথাতেও যদি টুপি থাকতো তাহলে হয়তো এমনটা হতো না। তাহলে কার জন্য এটা হলো? সিবির জন্য। সিবি যদি ওই পাগলিটা নিয়ে না নিত তাহলে হয়তো এমনটা নাও হতে পারত। ডক্টর এটাও জানায় যে ওর কন্ডিশন, জ্ঞান ফিরতে 1 দিনও লাগতে পারে, আবার 1 বছরও লাগতে পারে। এটা শোনা মাত্রই নিধি কাঁদতে কাঁদতে এবির কাছে ছুটে যায়। নিধির স্বপ্ন বাস্তবায়ন করতে গিয়ে এবি এখন পার্মানেন্টলি স্বপ্নের জগতে চলে গেছে। তবে এবি কোমাতে শুধু একটি স্বপ্ন দেখছে। এবি দেখছে সে একটি মেলায় গিয়েছে। গেটে একজন তার হাতে একটি ব্যাচ পরিয়ে দেয়। এরপর ভিতরে গিয়ে একটি জুস বারে গিয়ে বসলে এক ব্যক্তি আমের জুস বানিয়ে নিয়ে আসে। তবে এবি খাওয়া মাত্রই আবার প্রথম থেকে শুরু হয়, মানে এন্ট্রান্স থেকে। সোজা কথা, সে একটা ড্রিম লুপের মধ্যে আটকে গেছে। কিন্তু এটা তার স্বপ্ন। তবে এবি আর নিধির বিয়ের পিছনে একটি গল্প আছে। আগে চলুন আপনাদেরকে সেই গল্পটা শোনাই। সিন চলে যায় কয়েকদিন পূর্বে। এবি ও অনুজকে দেখা যায় এক ক্লায়েন্টের বাড়িতে বোর্ড ডেলিভারি করতে এসেছে। মূলত তারা দুজনই উডপেকার নামের একটা বোর্ড কোম্পানিতে কাজ করে। এই অ্যাপার্টমেন্টের সার্ভিস লিফট কাজ করছিল না দেখে বাধ্য হয়ে দুজনকে 15 তলা সিঁড়ি বেয়ে বোর্ডটি নিয়ে যেতে হয়। তবে যেই ব্যক্তি অর্ডার করেছিল সে এখন বাইরে। বাড়িতে ঋষি নামের তার ছেলে ছিল। প্রথমে ঋষি এবিদের ঢুকতেই দিতে চাচ্ছিল না, কারণ ফ্ল্যাটে যেহেতু কেউই নেই। এই সুযোগে ঋষি তার গার্লফ্রেন্ডকে নিয়ে এসেছে। এই সালা। এরপরেও এবিরা ভেতরে ঢুকলে এবি প্রথমবার নিধিকে দেখতে পায়। প্রথম দেখাতেই এবি ফিদা হয়ে যায়। এরপর এবি আর অনুজ ডাইনিং টেবিলে বোর্ড লাগাতে শুরু করে, কিন্তু লাগানোর পরও এবিরা বের হচ্ছিল না। ঋষি তখন জানতে চায়
তোমরা যাচ্ছ না কেন? এবি বলে, আপনার বাবার সাথে ফোনে কথা হয়েছে। তিনি বলল 5 মিনিট অপেক্ষা করতে। তাও বলেছে 20 মিনিট আগে। তার মানে ঋষির বাবা যে কোনো সময় এসে পড়তে পারে। এই জন্য ঋষি নিধিকে দ্রুত বের হয়ে যেতে বলছিল। কারণ ঋষির একটাই কথা, বাবা জানতে পারলে আগে আমাকে পেটাবে, তারপর জানতে চাইবে তুমি কে। কিন্তু নিধির কথা হচ্ছে, কলেজ লাইফ থেকে তুমি আমার সাথে রিলেশন করছো। আমাকে ছাড়া তুমি বিয়ে করবে না, আর আগামী বছরই বিয়ে করবে। এইসব কথা তো তুমি বলে বেড়াও। এবার না হলে তোমার বাবাকেও বলো, না হলে আমিই বলছি। তখনই ঋষির বাবা এসে পড়ে। আর ঋষি নিজেকে নিজের গার্লফ্রেন্ড পরিচয় না দিয়ে উডপেকার কোম্পানির স্টাফ পরিচয় দেয়। এমনকি ঋষির বাবার কথায় নিধি এটাও জানতে পারে যে ঋষি তার বাবাকে অন্য একটা মেয়ের কথা বলেছে। এমনকি সামনেই তাদের বিয়ে। তার মানে নিধিকে সে ধোঁকা দিয়েছে। এই জন্যই নিধি কোনো কথাই বলতে পারছিল না। এবিরাও মামলাটা বুঝতে পেরে নিধিকে তাদের সঙ্গে নিচে নিয়ে যায়। কিন্তু নিধি মন খারাপ করে নিচেই বসেছিল। অনুজ তখন এবিকে বলে, ভাবসাব দেখে মনে হচ্ছে এই মেয়ে আত্মহত্যা করতে পারে, তুই গিয়ে একটু মোটিভেট কর। তো এবি মোটিভেট করতে যায়, কিন্তু এক্সপেরিয়েন্স না থাকায় উল্টো নিজেই প্রোডাক্টের প্রমোশন করতে শুরু করে। সে নিধিকে প্রোমো কোড সহ একটি কুপন কোড গিফট করে। তবে নিধি শুধু এবির কাছে তাদের হাতুড়িটা চায়। সিন চলে যায় পরবর্তী দৃশ্যে। এবি আর অনুজ অফিসে যেতেই তাদের ম্যানেজার একটি ফুটেজ দেখায়, যেখানে দেখা যাচ্ছে নিধি তাদেরই হাতুড়ি দিয়ে ঋষির বাবার কারের গ্লাস ভাঙছে। এদিকে গতকাল ঋষি নিধিকে উডপেকারের স্টাফ পরিচয় দিয়েছিল, তাই ঋষির বাবা সোজা কোম্পানিতে কমপ্লেন করেছে। কিন্তু ম্যানেজারের কথা, এই মেয়েকে চাকরি দিল কে? আমি তো তাকে চিনি না। তখন নিজের চাকরি বাঁচানোর জন্য অনুজ ম্যানেজারকে বলে ও এবির গার্লফ্রেন্ড। এই জন্য ম্যানেজার এবিকে বলে দেয় ওই মেয়েকে নিয়ে ক্লায়েন্টের সঙ্গে দেখা করে দ্রুত মামলা মিটিয়ে আসবে। এই জন্য বাধ্য হয়ে এবি আর অনুজ ঋষিদের বাড়িতে চলে যায়, আর নিধিও এসেছে। তবে তখনই ঋষির বাবা অন্য একটি কারের সমস্যা হয়। সে একটু ভেতরের দিকে যেতেই ঋষি নিধিকে বলছিল, তোমাকে সরি টরি বলতে হবে না, ক্ষতিপূরণও দিতে হবে না, সবকিছু আমি দেখব। সাথে সাথেই নিধি ঋষির গালে কষে একটা চড় মারে। ঋষির বাবাও এতে জানতে চাচ্ছিল। চড়ের শব্দ পেলাম মনে হলো। এবি আর অনুজ তখন বলে ওঠে ঋষি নিধিকে চড় মেরেছে। তবে একটি মেয়ের গায়ে হাত তোলায় ঋষির বাবা খুব রেগে যান, আর এজন্য নিধিকে তিনি বলেন, তোমার ক্ষতিপূরণ দিতে হবে না, আর ও তোমাকে চড় মেরেছে তো ওকে তুমি আমার সামনে চড় মারো। নিধিও সুযোগ পেয়ে আরও একটা চড় মেরে দেয়, আর এরপর আড়ালে গিয়ে এবিকেও কষে চড় মারে। আরে বাপরে, কারণ নিধির কথা, একটি মেয়ের হৃদয় ভেঙে গিয়েছে, তাকে সান্ত্বনা না দিয়ে তুমি প্রোডাক্ট বেচতে গিয়েছো। এবি তো পুরোই বোকা বনে গেছে। তবে এবি বাড়িতে ফিরে তার বাবাকে বিষয়টি জানায়। আবার নিধি দেখতে সুন্দরী জানতে পেরে ম্যাথিউ বলে, তাহলে তো খুব একটা ব্যথা পাওয়ার কথা না। এইখান থেকে ও ঘুমের স্বপ্নে শুধু তোকেই দেখবে। এরপর এমনটাই ঘটে। নিধি এবির সঙ্গে দেখা করে এবিকে বলে, তোমাকে চড় মারার পর থেকে চোখ বন্ধ করলেই শুধু একটা স্বপ্নে দেখছি। আমি দেখছি তুমি সমুদ্রের পাড়ে বসে কান্না করছো। এই জন্য আমি ঘুমাতে পারছি না। আমার মনে হয় তুমি আমাকে একটা চড় মারলে সব ঠিক হয়ে যাবে। তবে নিধির কথা শুনে এবি এবার স্পষ্টই বুঝতে পারছে যে এই মেয়ে পাগল ছাড়া আর কিছুই না। কিন্তু এবি নিধিকে যতই অ্যাভয়েড করুক, নিধি চড় খেয়ে এবির পিছু ছাড়ছে না। আর এইভাবে বেশ কিছুদিন চলার পর নিধি একদিন এবির বাড়ি পর্যন্ত এসে পড়ে। এতে করে এবি বিরক্ত হয়ে রাগের মাথায় নিধিকে চড় মেরে বসে। অবশ্য নিধি জানায় সে এবির কাছে ক্ষমা চাইতে এসেছিল। তবে কি আর করা, চড় তো মেরেই দিয়েছে। তবে ঠিক তখনই নিধি বেহুঁশ হয়ে যায়, আর এবিও দ্রুত তাকে হসপিটালে নিয়ে যায়। এরপর নিধির জ্ঞান ফিরলে দেখা যায় ম্যাথিউ নিধুর বাবা মাকে নিয়ে এসেছে। এবি তাদেরকে বলে, আসলে শতবার নিষেধ করা সত্ত্বেও নিধি আমার পিছু ছাড়েনি, তাই এমনটা হয়েছে। নিধি বলে, ও ঠিকই বলেছে, আমি পাগলের মতোই ওর পিছে পড়েছিলাম। তবে এখন থেকে এই টপিকটা বাদ। কিন্তু নিধির বাবা বলে, ম্যাথিউ আমাদেরকে সবকিছু বলেছে, বাড়িতে গিয়ে বাকিটা আমরা ডিসাইড করব। এরপর তারা নিধিকে নিজেদের বাড়ি নিয়ে যায়। এইখানে আমরা দেখতে পাই সিবিকে একটি চিটিং মামলায় বেঙ্গালুরু পুলিশ থানায় নিয়ে গেছে। সিবি মূলত আগে থেকেই ঠকবাজি করে বিভিন্ন জায়গায় জুয়া খেলে বেড়ায়, এজন্য মাঝে মধ্যেই তাকে অ্যারেস্ট হতে হয়। তারপর ওই রাতেই নিধি এবির সঙ্গে দেখা করে এবিকে জানায় যে তারা যেমনটা ভাবছে ঘটনা তেমনটা নয়। এবির বাবা ম্যাথিউ তাদেরকে পুরো ঘটনাটাকে উল্টে বলেছে। নিধি জানায় নিধি যখন বেহুঁশ হয়েছিল, ম্যাথিউ তার বাবা মায়ের সঙ্গে দেখা করে তাদেরকে বলেছে যে নিধি আর এবি একে অন্যকে ভালোবাসে, আর নিধি এখন এই বিয়ে করার জন্য প্রেশার দিচ্ছিল। কিন্তু এবি নিধির পরিবারের সম্মতি ছাড়া বিয়ে করতে রাজি হয়নি। এইসব নিয়ে মূলত নিধি বেহুশ হয়ে পড়ে স্ট্রেসে। মানে খুব চতুরতার সাথে ম্যাথিউ পুরো ঘটনাটাকে এমন করে সাজিয়েছে যে বিশ্বাস না করে উপায় নেই। নিধির বাবা মাও এই সম্পর্কে একদমই রাজি হয়ে যায়। নিধি যে তাদের সত্যটা খুলে বলবে, তারা নিধিকে সেটা বলারও সুযোগ পায় না। এই জন্য নিধি এবিকে বলে, তুমি কাল তোমার বাবা মাকে নিয়ে আমার বাড়িতে এসো, এরপর আমরা সত্যটা খুলে বলবো। তার কথা মতো পরদিনই এবি ম্যাথিউকে নিয়ে নিধিদের বাড়িতে যায়। কিন্তু নিধি বা এবি কেউই কিছু বলতে পারছিল না, একজন আরেকজনকে ধাক্কাধাক্কি করছিল বলার জন্য। এই জন্য একসময় এবি আর নিধি আলাদা কথা বলার জন্য অন্য ঘরে গেলে নিধি এবিকে বলে,
আমি যখন বেহুশ ছিলাম তখন আমি একটা স্বপ্ন দেখেছি, তুমি ফ্লোরাল শেরওয়ানি পরে সাদা ঘোড়ায় চড়ে আমাকে বিয়ে করতে আসছো। এবির কথা, সেটা তো স্বপ্ন। নিধি বলে, আমি স্বপ্ন বিশ্বাস করি, তাই আমি এখন স্বপ্ন আর বাস্তবতার মাঝখানে দাঁড়িয়ে আছি, বলে এবিকে জড়িয়ে ধরে। আর তারপর এবিও রাজি হয়ে যায়। এখন শুধু বিয়ের তারিখটা ঠিক করা বাকি। তবে যাওয়ার সময় এবি নিধিকে বলে, আমি স্বপ্নে বিশ্বাসী না, তারপরও তুমি যেহেতু বলছো ট্রাই করে দেখি। তবে তোমার যদি কোনো কনফিউশন থাকে সেটা বিয়ের আগের রাতে হলেও আমাকে জানিও। নিধিও বলে দেয়, তোমার মধ্যেও যদি কোনো কনফিউশন তৈরি হয় তবে আগে টস করে দেখো, এরপর আমাকে জানিও। এরপরেই মূলত দুই পরিবারের সম্মতিতে তাদের বিয়েটা হচ্ছিল। কিন্তু বিয়ের দিন তো ওই ঘটনাটা ঘটে। সিন চলে আসে ঘটনার 3 মাস পর। এবি এখন বাড়িতে। নিধি এবির পাশে বসে এবিকে তার স্বপ্নের কথা বলছিল, কারণ নিধি এখনও এবিকে ঘোড়ায় চড়া সেই স্বপ্নটাতেই দেখতে থাকে। ঘটনার পর থেকে নিধিও বারবার ডক্টরের কাছে জানতে চেয়েছে যে এবি কবে সুস্থ হবে। ডক্টর প্রতিবারই বলেছে 1 মাসের মতো সময় লাগতে পারে, 1 বছরও লাগতে পারে, এমনকি তার বেশিও লাগতে পারে। তার মানে কোনো নিশ্চয়তাই নেই। আবার এবি কমায় যাওয়ায় নিধির পরিবারও তাকে অন্যত্র বিয়ে করার জন্য প্রেশার দিচ্ছে। নিধিও বুঝতে পারছে না এবি কি আদৌ সুস্থ হবে কিনা, আর সুস্থ হয়ে যদি তাকে চিনতে না পারে তখন কি হবে। তাই নিধি অনেক চিন্তাভাবনা করে এবির দেয়া ঋণটি এবির হাতে রেখেই চলে যায়। আর আশ্চর্যজনকভাবে ওই দিনই এবির সেন্স ফিরে আসে। সাথে সাথে ম্যাথিউ সবাইকে কল করে জানিয়ে দেয়, তবে নিধি ব্যতীত। এরপর একটা সপ্তাহ কেটে যায়। অনুজ বলছিল, এখন কি তোর নিধিকে জানানো উচিত না? এবি তখন অনুজকে রিংটি নিয়ে নিধির হাতে দিতে বলে। এবি বলে, ও রিংটি দেখলেই বুঝতে পারবে। এরপর সিবি আর অনুজ নিধিকে রিংটি দিতে যায়, কিন্তু অনেক রাত হয়ে গেছে আর ওরা ফিরছেও না। তাই এবি অনুজকে কল করে জানতে চায়, তোরা কি রিং দিয়েছিলি? আর রিং পাওয়ার পর নিধি কি বলল? সিবি তখন বলে, আমি নিজেই ওর মুখের উপর রিংটা ছুঁড়ে মেরেছি, তোর আর নিধিকে দরকার নেই। ওর বাবা মা পাঞ্জাবি এক কুস্তিগিরের সঙ্গে ওর বিয়ে ঠিক করেছে, সামনের তারিখেই বিয়ে। এবার তুই ঠিক হও, আমরা এর প্রতিশোধ নেব। এরপর এবি সুস্থ হতে হতেই তারা উঠে পড়ে লাগে। এতদিন কোমায় থাকার কারণে এবিকেও অনেক কিছু ফেস করতে হচ্ছে। তবে দিনের পর দিন থেরাপি নিয়ে এক্সারসাইজ করে এবি নিজেকে আবার স্বাভাবিক অবস্থায় নিয়ে আসে। আর এরপর একদিন অনুজ নিধির এঙ্গেজমেন্টের কার্ড দেখায়। আর এটা দেখার পরই এবি বিয়ের সেই শেরওয়ানি পরে সিবি আর অনুজকে নিয়ে নিধির এঙ্গেজমেন্ট অনুষ্ঠানে চলে যায়। আর এঙ্গেজমেন্টের সময় এবিকে এই অবস্থায় দেখে নিধিও জ্ঞান হারায়। এরপর নিধির জ্ঞান ফিরতেই নিধি এবির কাছে শুধু জানতে চায়, তুমি কোমা থেকে কবে ভালো হলে? আমাকে একটাবার তো জানাতে পারতে। এবি বলে, আমি তো ওই দিনই তোমার কাছে রিং পাঠিয়েছিলাম। কিন্তু নিধি জানায় সে কারো থেকে কোনো রিংই পায়নি। এতে করে এবিও বুঝতে পারে সিবি আর অনুজ নিধিকে কোনোদিন রিংই দেয়নি। আর আমি তো আগেই বলেছিলাম আপনাদের যে সিবি একটা ফ্রড, তাই সিবি অনুজকে ভুংভাং বুঝিয়ে ওই রিংটি মেরে দিয়েছে। এতে করে এবির রিংয়ের থিওরি ফেল করে গেল। তবে এবি ভালো করেই জানে নিধি স্বপ্নে বিশ্বাস করে, তাই এবি এবার স্বপ্নের থিওরি কাজে লাগানোর চেষ্টা করে। এবি নিধিকে বলে, আমি যখন কোমায় ছিলাম তখন আমি শুধু একটি স্বপ্নই দেখতাম। আমি দেখতাম আমি আমার এক বন্ধুকে নিয়ে আফ্রিকার জঙ্গলে ঘুরতে গিয়েছি। ঘুরতে ঘুরতে সেখানে অনেক পুরাতন একটা গাছের গুড়ির মধ্যে আমি একটি বাঘ আর একটা বাঘের বাচ্চাকে দেখতে পাই। আমাকে দেখে বাঘটা তেড়ে আসছিল। তখন আমি আতঙ্কিত হয়ে জ্ঞান হারিয়ে ফেলি। এরপর যখন আমার জ্ঞান ফেরে তখন আমি বুঝতে পারি আমি অন্য এক দুনিয়ায় এসে পড়েছি। আমার পাশে একটা কোদাল রাখা ছিল। আমি কোদালটা দিয়ে একটু একটু করে মাটি খুঁড়তে শুরু করি, আর একসময় গুপ্তধন বেরিয়ে আসে। জানো সেই গুপ্তধনটা কি? সেই গুপ্তধনটা ছিলে তুমি, যে আমার সামনে বসে আছে। এবি এই কথা বলে সেখান থেকে চলে যায়, কারণ সে জানে নিধি এখন এই স্বপ্ন নিয়ে বিশ্লেষণ শুরু করবে। এদিকে আবারও সিবি ধরা পড়ে। এইখান থেকে সিন চলে যায় বেঙ্গালুরুতে। ওই দিনের ঘটনার পর এবি সিবির সঙ্গে দেখা করতে এসেছে। আমি আগেও বলেছিলাম সিবি বেঙ্গালুরুতে থাকে। বিভিন্ন লোকের থেকে ঋণ নিয়ে সিবি এখন পালিয়ে বেড়াচ্ছে। আজও কোনো রকমে পাওনাদারের হাত থেকে বেঁচে সিবি এবিকে নিয়ে তাদের অ্যাপার্টমেন্টে যায়। তবে অ্যাপার্টমেন্টে ঢোকার সময় রেবতী নামের একটি মেয়ে অল্পের জন্য তাদের গাড়ির নিচে চাপা পড়ে না। এই জন্য সিবি ওই মেয়েটিকে বলে, তোমার যদি মরার ইচ্ছেই থাকে ছাদ থেকে গিয়ে ঝাঁপ দিতে পারো না? সিবির সাথে এবিও বলে, এই মেয়েটার মনে হয় মানসিক সমস্যা আছে, গাড়ি দেখলেই নিচে ঝাঁপ দিতে মন চায়। এরপর রাতের বেলা সবাই ঘুমিয়ে পড়লে হঠাৎ করে এবির ঘুম ভাঙে। আর তখনই সিবি এবং সিবির ওয়াইফের কথা এবি বুঝতে পারে সিবি রাতের আধারে তার নিজের ওয়াইফেরই নেকলেস চুরি করতে যাচ্ছিল। কিন্তু সিবির ওয়াইফ সেটা ধরে ফেলায় দুজনের মধ্যে অনেক তর্ক হচ্ছে। আবার এবিও নিধিকে কল করতে বারবার নম্বর বের করছে, কিন্তু কল করতে পারছে না। এভাবেই রাতটা কেটে যায়। পরদিন সিবি এবিকে বোঝায় যে এটা কোনো রিংয়ের বিষয় নয়, আসলে ও তোকে চায় না, তোর জীবনেও একটা ওয়েস্ট অফ টাইম। সাথে সিবি এবিকে এটাও বলে যে বিকেলে আমাদের সোসাইটির সেক্রেটারি ফ্ল্যাট দেখাতে লোক নিয়ে আসবে। একবার ফ্ল্যাটটা বিক্রি হয়ে গেলে আমি আমার সকল ঋণ পরিশোধ করে আমার ওয়াইফকে ডিভোর্স দিয়ে নিজের মতো জীবনযাপন করব, কারণ সুখী থাকার জন্য আমার এটা ছাড়া আর অন্য কোনো রাস্তা নেই। কথা মতো বিকালে ফ্ল্যাট দেখতে লোকও আসে। এবিও সবকিছু চিন্তাভাবনা করে অনলাইনে একটি পার্সেল অর্ডার করে। বিকালবেলা ডেলিভারি ম্যান পার্সেলটা দিয়েও যায়। আর আজকে ক্রিসমাসের দিন,
সোসাইটির সব লোকই ক্রিসমাস উদযাপন করতে ব্যস্ত। পার্সেল দেখে সিবি জানতে চাচ্ছিল এতে কি আছে। এবি বলে, তোমার জন্য গিফট এনেছি, ওপরে এসো, তারপর দেখতে পাবে। এরপর সবাই যখন নিচে ক্রিসমাসের আনন্দ করছিল সেই সুযোগে এবি ওই পার্সেলটি খোলে আর আমরাও দেখতে পাই এবি মূলত কি রশি অর্ডার করেছে। এবি সিলিং ফ্যানের সাথে ওই রশিটি বেঁধে সুইসাইড করার প্ল্যান করে, কারণ এবিও বুঝতে পেরেছে তার জীবনটা মূল্যহীন হয়ে পড়েছে। তবে যখনই এবি এটা করতে যাবে ঠিক তখনই এবির চোখে পড়ে একদম অপোজিট ফ্লাইটের দিকে। এবি রেবতীকে দেখতে পায়। এবি লক্ষ্য করে রেবতী রাগে ক্ষোভে ঘরের জিনিসপত্র ফেলছে আর এরপরই চেয়ারে উঠছে। এতে এবিও ধারণা করে রেবতীও হয়তোবা তার মতোই কিছু একটা করার চেষ্টা করছে। এই জন্য এবি নিজেরটা বাদ দিয়ে দ্রুত রেবতীর অ্যাপার্টমেন্টের দিকে ছুটে যায়। তবে এবিকে তাড়াহুড়ো করতে দেখে সিবি জানতে চাচ্ছিল, কোথায় যাচ্ছিস আর আমার গিফট কোথায়। এবি বলে, গিফট উপরে রেখে এসেছি বলে এবি একটি মাস্ক নিয়ে রেবতীর অ্যাপার্টমেন্টে চলে যায়। তবে ফ্ল্যাটের সামনে গিয়ে যখনই দরজায় নক করতে যাবে তখনই রেবতী বের হয়ে অন্য একটি মেয়ের সাথে নিচে চলে যায়। আর এইদিকে গিফটের আশায় সিবি ফ্ল্যাটে গিয়ে দেখে ফ্যানের সাথে ফাঁসির দড়ি ঝুলছে। সিবিও বুঝতে পারে যে এবি হয়তো এটা করার চেষ্টা করছিল। তবে সিবি তার কিউরিসিটি থেকে টুলের উপর দাঁড়িয়ে নিজে একটু প্র্যাকটিস করার চেষ্টা করছিল আর ওই মুহূর্তেই সিবির ওয়াইফ এসে সিবিকে এই অবস্থায় দেখে মনে করে সিবি আত্মহত্যা করার চেষ্টা করছে। এরপর এবিও উপরের ফ্ল্যাটে এসে দেখে ফ্যানের সাথে রশি তো নেই, তার মানে সিবি হয়তোবা রশিটা সরিয়ে ফেলেছে। এরপর এবি সিবির মেয়ের বাইনোকুলার নিয়ে রেবতীর ফ্ল্যাটের দিকে নজর রাখতে শুরু করে। সিন চলে যায় পরদিন সকালে। গত রাতে সিবির ওই ঘটনার পর সিবির ওয়াইফ ধরে নিয়েছিল যে সিবি হয়তোবা ঋণে জর্জরিত হয়ে নিজের জীবন দেওয়ার চেষ্টা করছিল। আবার সিবির শ্বশুর এসেছে, সে এবির সঙ্গেও কথা বলে, এমনকি একসময় সে এটাও বলে, তুমি তোমার ভাইকে বোঝাও, ওর এমনটা করার কোনো দরকার নেই, ওর যে পরিমাণ ঋণ আছে তা আমি শোধ করে দেব। আর এবি সিবিকে বিষয়টি জানানোর পর সিবিও তো মহাখুশি, কারণ তাহলে তার সব সমস্যা তো সমাধান হয়েই গেল। এইদিকে এবি রেবতীকে নিয়ে তার নতুন প্রজেক্ট শুরু করেছে। এবি রেবতীর ওপর ভালো করে নজর রাখতে শুরু করে আর পরের দিন একটি ভালো বাইনোকুলার কিনতে চায়, যেন সে আরও ভালো করে দেখতে পায়। রেবতী কয়েকটি বাচ্চাদের নিয়ে ঘোরাফেরা করছিল, কিন্তু রেবতীকে এমন হাসি খুশি দেখে এবি এটাই বুঝতে পারছিল না যে গত রাতে মেয়েটি এমন কাজ করার চেষ্টা তাহলে কেন করেছিল। এবি রেবতীর সঙ্গে কথা বলার চেষ্টা করে। এবি রেবতীকে তার পরিচয় দেয় যে গত রাতে মাস্ক পরে আমি তোমার দরজার সামনে গিয়েছিলাম, সাথে এটাও বলে আমি তো ঈশ্বরের পাঠানো দূতের মতো তোমাকে বাঁচাতে গিয়েছিলাম। কিন্তু রেবতী মনে করে এবি হয়তো তাকে পটানোর চেষ্টা করছে, তাই রেবতী এবির নামে সোসাইটিতে কমপ্লেন করার হুমকি দিলে সে সেখান থেকে চলে যায়। তবে অ্যাপার্টমেন্টে ফিরে আবার কন্টিনিউ সে স্টকিং করতে থাকে। রেবতী কখন কোথায় যাচ্ছে, কি করছে, সব কিছুর ওপর নজর রাখছে। সাথে প্রতি মুহূর্তে যা কিছু হচ্ছে ম্যাথিউকে কল করে সব আপডেটও দিচ্ছে। এবি দূর থেকে রেবতীর ওপর নজর রেখে রেবতীর বিহেভিয়ার দেখে ধারণা করে যে রেবতী হয়তো কোনো একটা বিশেষ বিষয় নিয়ে ডিপ্রেশনে আছে, যে কোনো মুহূর্তেই সে কিছু একটা করে ফেলতে পারে। এদিকে প্রোগ্রাম চলছিল, হঠাৎ করে রেবতী সেই প্রোগ্রাম থেকে বের হয়ে অ্যাপার্টমেন্টের ছাদে চলে যায়। এবিও রেবতীকে ফলো করে ছাদে পৌঁছে যায়, কারণ এবি তো ভাবছিল যে রেবতী হয়তোবা ঝাঁপ দেওয়ার চেষ্টা করবে। কিন্তু রেবতীর কথা, আমি কি পাগল হয়েছি যে আমি এখান থেকে ঝাঁপ দেব? রেবতী জানতে চায় তুমি আমাকে কেন ফলো করছো আর তোমার এমনটা কেনই বা মনে হচ্ছে। এবি তখন রেবতীকে বোঝায়, তোমার দুই চোখ দেখে আমি বুঝতে পারছি যে তুমি কিছু একটা লুকানোর চেষ্টা করছো। কিন্তু এবির বিহেভিয়ারে রেবতী উত্তেজিত হয়ে তার হাতে থাকা বোতলটি ভেঙে সেখান থেকে চলে যায়, কারণ রেবতীর কথা, তোমাদের মতো মানুষের জন্য সোসাইটিতে বসবাস করা কষ্টকর হয়ে যাচ্ছে। তবে এরপর রেবতী লক্ষ্য করে যে এবি প্লেগ্রাউন্ডের পাশে বসে আছে। রেবতীও একটু বেশি করে ফেলেছিল, তাই রেবতী এবিকে সরিও বলে। আর এই সুযোগেই এবি রেবতীকে বলে, তোমার এক্স্যাক্টলি কি হয়েছে আমাকে খুলে বলো তো। এবি রেবতীকে নিজের ঘটনা ঘুরিয়ে ফিরিয়ে তার বন্ধুর নাম করে বলে দেয় যে আমার এক বন্ধু এমনটা করার চেষ্টা করছিল, কিন্তু আমি তাকে বোঝানোর পর এখন সে একদম নর্মাল হয়েছে, তাই তোমার সমস্যার কথা আমাকে খুলে বলো। এরপর রেবতী তার পাস্টের ঘটনা জানায় আর এইখানে সিন ফ্ল্যাশব্যাকে চলে যায়। রেবতী একটি কিন্ডারগার্টেন স্কুলে জব করে। ওই সময় রেবতীর পাশের ফ্ল্যাটেই ইট্টি নামের এক ব্যক্তি থাকত। ইট্টি পেশায় ছিল চাইনিজ শেফ। রেবতী যখন ডায়েট মেনটেন করছিল, কিন্তু ইট্টির ঘরে গেস্টদের আপ্যায়ন করা দেখেই রাত হতেই রেবতীর খিদে পেয়ে বসে। রেবতী যখন ইট্টির কাছে খাবার চাইতে গেলে ইট্টি রেবতীকে তার ঘরে থাকা বিরিয়ানি খাওয়ায়। রেবতী খেতে খেতে বলছিল, আমার ইচ্ছা যা মন চায় তাই খাবো, না খেয়ে থেকে ডায়েট করে নিজের স্বাস্থ্যের ক্ষতি করার কোনো মানেই হয় না। ইট্টি বলে, তোমাকে বাধা দিচ্ছে কে? এরপর আমরা জানতে পারি রেবতীর ভিনিন নামের একটি বয়ফ্রেন্ড আছে। কলেজ লাইফে রেবতী অনেক শুকনো ছিল, তখন থেকেই তাদের সম্পর্ক। কিন্তু রেবতী এখন মোটা হয়ে গেছে, তাই ভিনিত রেবতীকে ওয়েট কমাতে বলেছে, এমনকি 20 কেজি ওয়েট কমানোর টার্গেটও দিয়েছে। এই ভিনিতের আবার চারিত্রিক সমস্যাও আছে, মানে মেয়ে দেখলে সে নিজেকে কন্ট্রোল করতে পারে না। তবে রেবতী এসব বিষয় জানে না, এই জন্য ভিনিতের কথা মতো নিজেকে কষ্ট দিচ্ছে। তবে যতই চেষ্টা করুক না কেন রেবতী রাতে না খেয়ে ঘুমাতেই পারে না, তাই প্রতি রাতেই সে ইট্টিকে জ্বালাতো।
ইট্টিও রেবতীকে বিভিন্ন খাবার তৈরি করে খাওয়াতো। যদিও রেবতী বিনীতের সাথে রিলেশনশিপে ছিল, তারপরেও ইট্টির কেয়ারিং দেখে রেবতী অনুভব করে তার জীবনে ইট্টির মতো একজনকে প্রয়োজন। আর এইভাবেই তারা দুইজন দুইজনকে ভালোবেসে ফেলে। ইট্টিও রেবতীকে এক এক সময় এক এক রেস্টুরেন্টে নিয়ে যাওয়া শুরু করে, আর তাদের মধ্যে সবকিছু ভালোভাবেই যাচ্ছিল। এরই মধ্যে একদিন ইট্টি রেবতী সম্পর্কে কথা বলতে বলতে নিজের বাড়িতে চলে যায়। রেবতীও ইট্টির অপেক্ষায় ছিল। তবে একদিন স্কুল থেকে ফ্ল্যাটে ফেরার সময় সোসাইটির সেক্রেটারির কাছে জানতে পারে ইট্টি মারা গেছে। এইটা শোনার পর রেবতী একদমই ভেঙে পড়ে। মূলত ওই বিষয় নিয়েই রেবতীর মন খারাপ। একা একা সে কাঁদে। সিন প্রেজেন্টে চলে আসে। এরপর একদিন রেবতীর ফ্ল্যাটে রেবতীর বাবা মা আসে। তারা সিবির ফ্ল্যাটেও যায়, আর এবিও তখনই জানতে পারে যে রেবতীর বাবা বিনীতের সাথে রেবতীর বিয়ে ঠিক করেছে। তারা মূলত সেই ইনভাইটেশনের কার্ড দিতে এসেছে। আর এটা জানা মাত্রই এবি রেবতীর স্কুলে গিয়ে রেবতীর সঙ্গেও দেখা করে। সে রেবতীকে বোঝায়, তুমি সাহস করে তোমার বাবাকে তোমার মনের কথা খুলে বলো যে তুমি বিনীতকে বিয়ে করতে চাচ্ছ না। আমি শিওর সে তোমার কথা বুঝবে। অবশ্য রেবতী বারবারই বলছে, তুমি আমার বাবাকে চেনো না, সে একদমই আলাদা। তারপরেও এবির অনুরোধে রেবতী তার বাবাকে সবকিছু খুলে বলে। আর এগুলো জানানোর পরেই রেবতীর বাবা হাঙ্গামা শুরু করে দেয়। এবিও বুঝতে পারে যে ব্যাপারটা আসলে হিতে বিপরীত হয়েছে। তবে ম্যাথিউকে জানানোর পর ম্যাথিউ বলে, তোকে দিয়ে কিছুই হবে না, তুই আমাকে রেবতীর বিয়ের কার্ডের ফটো পাঠা, দেখ আমি কি করি। তবে এরপর আমাকে কল করিস না, আমার ফোন কয়েকদিন বন্ধ থাকবে। আর এর একদিন পরেই রেবতী এবির সঙ্গে দেখা করে জানতে চায়, বিনীতকে মারতে তুমি নিশ্চয়ই লোক পাঠিয়েছো, তাই না? সাথে এটাও জানায় বিনীত এখন আইসিইউতে আছে, রাতে তার সার্জারি করতে হবে। এবি তো বুঝতেই পারছে না যে রেবতী এসব কি বলছে। তবে তখনই এবির ম্যাথিউর কথা মনে পড়ে। তাই সাথে সাথে এবি ম্যাথিউকে কল করে দেখে ম্যাথিউর ফোন বন্ধ। তার মানে এই কাজ তার বাবাই করেছে। এদিকে বিনীতের সঙ্গে এক্স্যাক্টলি কি ঘটেছে বিনীত সবাইকে খুলে বলছিল। আমরা দেখতে পাই বিনীত যখন সুপার শপে কেনাকাটা করছিল, ম্যাথিউ একজন প্রফেসরের বেশে বিনীতের সঙ্গে দেখা করে তার পরিচয় দেয় আর বলে, আমি রেবতীর প্রফেসর, তোমাদের বিয়ের কার্ডও পেয়েছি। সাথে সাথে ম্যাথিউ চালাকি করে বিনীতকে রেবতীর কথা বলে যে রেবতীর অনেক দিনের স্বপ্ন ওর স্বামী বিয়ের দিন সাদা ঘোড়ায় চড়ে ওকে বিয়ে করতে আসবে। বিনীত বলে, কই, রেবতী তো আমাকে এ বিষয়ে কিছুই বলেনি। ম্যাথিউ বলে, হয়তোবা তোমার দ্বারা সম্ভব হবে না বলে তোমাকে বলেনি। কিন্তু বিনীত বলে, আমি কম কিসে, আমি পারবো না এমন কোনো কিছুই নেই। এরপর ম্যাথিউ বিনীতকে সেই পাগলা ঘোড়াটা ম্যানেজ করে দিয়েছিল। আর ওই ঘোড়ায় চড়া প্র্যাকটিস করতে গিয়েই বিনীত পড়ে গিয়ে পা ভেঙেছে। আবার এই ঘটনার কথা জানার পর এবি রেবতীকে বলে যায় যে এটা অন্য কেউ করেনি, আমার নিজের বাবাই করেছে। এমনকি এবি রেবতীকে ম্যাথিউর সঙ্গে দেখা করাতেও নিয়ে যায়। ম্যাথিউ তখন রেবতীকে বলে, দেখো, আমি নিজে ওর পা ভাঙিনি, আমি ওকে বোকা বানাতে একটা স্টোরি বলেছি কেবল। ও সেটা বিশ্বাস করে নিজেই নিজের পা ভেঙেছে। তবে আমি যে প্ল্যান করেছিলাম সেটা করলেও এতক্ষণ জীবিতই থাকতো না। ম্যাথিউ রেবতীকে তার নিজের জীবনের কথা বলে। ম্যাথিউ বলে, আমি নর্থ ইন্ডিয়াতে রেলওয়ে ডিপার্টমেন্টে চাকরি করতাম। হঠাৎ এক অনুষ্ঠানে এবির মাকে দেখে তাকে পছন্দ করি। এরপর ভালোবেসে বিয়ে। কয়েক বছরের মধ্যে সিবি আর এবির জন্ম হয়। ওই সময় 4 জনের জন্য বাসা নিয়ে থাকা আমার পক্ষে সম্ভব ছিল না। এজন্য আমি ওদেরকে বাড়িতে পাঠিয়ে দিই। তখন ফোন ছিল না, চিঠির মাধ্যমেই আমাদেরকে যোগাযোগ করতে হতো। দূরে থাকলেও ভালোবাসাটা সবসময় ছিল। আমার শুধু একটাই ইচ্ছা ছিল, বাচ্চারা পড়াশোনা করে নিজের নিজের রাস্তা দেখবে, তারপর রিটায়ারমেন্ট করে বাকি জীবনটা আমি আমার স্ত্রীর সঙ্গে কাটাবো। কিন্তু দুর্ভাগ্য দেখেছ, রিটায়ারমেন্টের মাত্র 2 দিন আগে আমার স্ত্রী মারা গেল। যে স্বপ্নটা সারা জীবন দেখেছি সেটা কখনোই বাস্তবায়ন হয়নি। ম্যাথিউ মূলত রেবতীকে এটাই বোঝানোর চেষ্টা করছে যে ভালোবাসার মানুষটা 1 মাস আগে মারা গেল না 20 বছর আগে সেটা ম্যাটার করে না। ভালোবাসার মানুষটার প্রতি ভালোবাসা সবসময় একই রকম থাকে কিনা সেটাই ম্যাটার করে। ম্যাথিউর সাথে সাথে এটাও বলে, ও যখন আমাকে তোমার বিষয়ে বলছিল তখন আমি ওকে তোমার পিছে লাগিয়েছিলাম। তবে সেটা শুধুই তোমাকে বাঁচানোর জন্য নয়, ওকেও বাঁচানোর জন্য, কারণ ও নিজেও হারিয়ে গিয়েছিল। এতে করে রেবতী বুঝতে পারে এবিরও কোনো একটা পাস্ট আছে। এরপর সিন চলে যায় একটা চাইনিজ রেস্টুরেন্টে। রেবতী আর বিনীতের বিয়ের ব্যাপারে কথা বলতে তাদের দুইজনের বাবা মা একসাথে বসেছে। আবার এইখানে এক্স্যাক্টলি কি হচ্ছে সেটা জানার জন্য এবি আর ম্যাথিউ পাশে টেবিলে বসে সব শুনছে। রেবতী আর বিনীতের বাবা মা বিয়ের প্রোগ্রামের বিষয়ে কথা বলছিল। ঠিক তখনই বিনীত রেবতীর বাবার পা জড়িয়ে ধরে বলে, আঙ্কেল, আমি রেবতীকে বিয়ে করতে পারবো না। এইটা শুনে সবাই চমকে ওঠে। বিনীত জানায়, বিনীত যখন হসপিটালে ভর্তি ছিল ওই সময় হসপিটালে বর্ষা নামের একজন ডক্টর তার ট্রিটমেন্ট দিয়েছে। সেই সুবাদে বর্ষার সঙ্গে সে সম্পর্কে জড়িয়ে গেছে। এই জন্য সে এখন রেবতীকে নয়, বর্ষাকেই বিয়ে করবে। আর এইটা জানার পর রেবতীও বলে দেয় সেও বিনীতকে বিয়ে করতে চাইছে না। এই জন্যই বিনীত আর রেবতীর বিয়ের আগেই এইখানেই ব্যাপারটা ভেঙে যায়। এরপর রেবতী এবি আর ম্যাথিউকে তাদের বাড়িতে ড্রপ করে দিচ্ছিল। তবে যাওয়ার সময় রেবতী জানায় ওই দিন ব্যালকনি থেকে কাপড় আনার সময় রেবতী এবিকে সুইসাইড করার প্রস্তুতি নিতে দেখেছে।
তাই এবিকে বাঁচানোর জন্যই রেবতী ওই সময় তার ফ্ল্যাটের মধ্যে ভাঙচুর শুরু করে আর এমন একটা ভাব করে যেন রেবতী কিছু করতে যাচ্ছে। আর এরই মাধ্যমে সে আসলে এবিকে বাঁচিয়েছিল। ওয়াও! এমনকি রেবতী নিজের সাথে ঘটে যাওয়া ওই ঘটনাগুলোও শেয়ার করেছিল। তবে রেবতী লক্ষ্য করত এবি একা একা চুপচাপ থাকে। এতে করে রেবতী বুঝতে পারে এবির হয়তো কোনো একটা সমস্যা আছে। এবির এই সমস্যাটা সলভ করতে চাইছিল রেবতী। সে বলে, ওর জীবনে এক্স্যাক্টলি কি ঘটেছে এ বিষয়ে আমি কিছুই জানি না। এরপর ম্যাথিউরা বাড়িতে পৌঁছে যায় আর বাড়িতে আসার পরই এতদিন পর এবি নিধিকে কল করে। কিন্তু নিধির বাবা চাচ্ছিল না এবির সঙ্গে কথা বলে নিধিকে কনভিন্স করতে, কারণ নিধি এবির ফোনের অপেক্ষায় বসে আছে। একবার যদি এবি নিধিকে ফোন করে কিছু বলে তাহলেই নিধি আবার এবির কাছে ফিরে যাবে। কিন্তু নিধির বাবা এটা চাচ্ছিলেন না। এই জন্য সে এবিকে এড়িয়ে যায় এবং এবিকে বোঝায় নিধি পূর্বের সবকিছু ভুলে গেছে, ও এখন নতুন করে জীবন শুরু করতে যাচ্ছে। এদিকে ম্যাথিউ এবিকে দেখে বুঝতে পারছিল যে এবির মধ্যে কি হচ্ছে। বাবা তো ছেলের কষ্ট কি করে মেনে নেবে, তাই ম্যাথিউ তার শেষ চেষ্টাটা করে। ম্যাথিউ একটি সুপার শপে নিধির সঙ্গে দেখা করে। ম্যাথিউকে দেখে নিধি জানতে চাচ্ছিল, আঙ্কেল ভালো আছেন তো? ম্যাথিউ বলে, ভালো থাকি কি করে, ইদানিং ঘুমাতে পারি না, প্রতিদিন 10 মিনিট পর পর ঘুম ভেঙে যায়। নিধি জানতে চায় কেন? ম্যাথিউ বলে, কি আর বলবো, রাতে যখনই ঘুমাই 10 মিনিট পর পর উপরের ঘর থেকে এবি নিধি বলে চিৎকার করে ওঠে। আসলে তো এমন কিছুই ঘটে না, কিন্তু ম্যাথিউ এত সুন্দর করে সাজিয়ে বলতে পারে যে যে কেউ বিশ্বাস করে ফেলে। ম্যাথিউ বলে, সবসময় নিধি নিধি করে, ও হৃদয় জুড়ে শুধু তুমিই আছো। এইভাবে ধুকে ধুকে মরে যাওয়ার আগে আমার মনে হয় তোমাদের এক হওয়া উচিত, আর বৃদ্ধ বাবা হিসাবে এটাই আমার শেষ ইচ্ছা। এইসব শুনে নিধি বলে, এবি আফ্রিকার জঙ্গলের ওই স্বপ্নের কথা বলে আমার এঙ্গেজমেন্ট ভেঙে দিয়েছিল। এরপর থেকে আমি আর একটা রাতও শান্তিতে ঘুমাতে পারিনি। ওর গল্পের বাঘটা ছিল আমার বাবা, আর ও যেই গুপ্তধনের কথা বলছিল সেটা আমি। এমনকি নিধি এটাও জানায়, আমি ওর সাথে কথা বলতে বহুবার আমার ফোনটি হাতে নিয়েছি, কিন্তু কল করতে পারিনি। কিন্তু এখন বুঝতে পারছি আমার ডিসিশনটা ভুল ছিল। ম্যাথু নিধিকে বোঝায়, পাস্টে যা ঘটেছে তা বাদ দাও। ও তোমার উপর অভিমান করেছে, এই জন্য দূরে সরে আছে। তোমার ভালোবাসাই ওকে আবার তোমার কাছে নিয়ে আসবে। এরপরে নিধি এবির কাছে ছুটে যায় আর এবিকে জড়িয়ে ধরে কিস করতে শুরু করে। নিধির এমন আচরণে এবি তো পুরোই হতবাক। এরপর নিধি আর এবি একদিন থিয়েটারে মুভি দেখছিল। তখন কথায় কথায় এবি নিধিকে সত্যটা বলে দেয় যে তোমার এঙ্গেজমেন্ট আমি যেই স্বপ্নের কথা বলে ভেঙেছিলাম সেটা মিথ্যা ছিল। এবার এবি নিধিকে সত্যিটা বলে যে সে কোমায় থাকা অবস্থায় আসলে কোন স্বপ্নটা দেখেছিল। আর সেটা তো আমরা আগেই দেখেছি। এবি স্বপ্নে দেখত একটি মেলার সামনে সে দাঁড়িয়ে আছে। এন্ট্রান্সে কেউ একজন তার হাতে একটা ব্যাচ পরিয়ে দেয়। এরপর সে যখন একটি জুস শপে গিয়ে বসে, তখনই একজন ব্যক্তি তার জন্য ম্যাঙ্গো জুস তৈরি করে নিয়ে আসে। ওই জুস খাওয়ার পরেই এবি আবার এন্ট্রান্সে চলে যায়। মানে এই ঘটনাই পুনরাবৃত্তি হয়। এবির সত্যিকার স্বপ্নের কথা জানার পর নিধি অভিমান করে বের হয়ে যাচ্ছিল। এবি বাধা দেওয়ার চেষ্টা করলে নিধি বলে, আসলে আমি এটাই বুঝতে পারছি না, প্রবলেমটা আমাকে নিয়ে না তোমার স্বপ্ন নিয়ে। যখন তুমি বুঝতে পারবে তখন আমাকে কল করো, আমি তোমার জন্য অপেক্ষায় থাকব, কারণ আমি তোমাকে ভালোবাসি। বলেই নিধি চলে যায়। আর এরপর এই বিষয় নিয়ে ম্যাথিউ এবিকে বলছিল, তোর সমস্যাটা কোথায় বলতো? আমার তো মনে হতো একমাত্র আমি এখানে পাগল। তোর কাছ থেকে নিধি যখন কাঁদতে কাঁদতে চলে গিয়েছে, তখন আমি বুঝতে পেরেছি যে তুইও একটা পাগল। আমি তোমাকে বলেছিলাম ওর কাছে গিয়ে আমার সম্পর্কে মিথ্যা বলে আমার কাছে নিয়ে আসতে। আমার যদি কথা বলার প্রয়োজন হয়, কিভাবে বলতে হয় সেটা আমি জানি। তোমার এসব নিয়ে চিন্তা করতে হবে না। তবে এবির মুখে এই কথাগুলো শোনার পর ম্যাথিউ একটু কষ্ট পায়। এরপর সে এবিকে জড়িয়ে ধরে বলে, তাহলে তো তোর সব সমস্যার সমাধান হয়েই গেছে। রাতের বেলা তুই যখন বাড়িতে আসবি, ডোরবেল বাজানোর প্রয়োজন থাকবে না, দরজা খোলাই থাকবে। এরপর এবি বের হওয়া মাত্রই ম্যাথিউ একটি দড়ি নিয়ে আবার উপরে যাওয়ার প্রিপারেশন নিতে শুরু করে। ম্যাথিউ তার স্ত্রীর ফটোর সামনে দাঁড়িয়ে তাকে বলে, বড় ছেলে যখন শুধু টাকার প্রয়োজন পড়ে তখনই আমার কাছে আসে। ওকে আমি অনেক আগেই ছেড়ে দিয়েছি, আর আজ বুঝতে পারছি আমার ছোট ছেলেরও আমাকে প্রয়োজন নেই। তাই এখন আমি নিশ্চিন্তে তোমার কাছে আসতে পারি। তবে যখনই ম্যাথিউ এটা করতে যাবে ঠিক তখনই ডোরবেল বেজে ওঠে। আর ম্যাথিউ দরজা খুলতেই তার চোখ যেন কপালে উঠে যায়। ম্যাথিউ মালিনী নামের এক মহিলাকে দেখতে পায়। মালিনী মূলত এদিক দিয়ে কার নিয়ে যাচ্ছিল। হঠাৎ কার নষ্ট হয়ে যাওয়ায় ম্যাথিউর কাছে হেল্প চাইতে এসেছে। মূলত মালিনীর কারটি অন্য কারের সঙ্গে বেঁধে নিয়ে যাওয়ার জন্যই একটা দড়ির দরকার। ম্যাথিউ তার ওই দড়িটি নিয়ে মালিনীকে দিয়ে দেয়। কিন্তু মালিনী ওই দড়ি বাঁধবে কিসে? তাই ম্যাথিউ নিজের কারের সঙ্গে মালিনীর কারটি বেঁধে রিপেয়ারের জন্য নিয়ে যাচ্ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত ম্যাথিউর কারের ফুয়েল শেষ হয়ে যাওয়ায় তারা পথেই আটকা পড়ে। এরপর ম্যাথিউ গাড়ি ডেকে মালিনীর কারটি রিপেয়ারে পাঠিয়ে দেয়। ম্যাথিউ মূলত মালিনীকে দেখার পরই তার প্রেমে পড়ে গেছে। তাই মালিনীর সাথে কথা বলে ম্যাথিউ জানতে পারে 10 বছর আগে মালিনীর স্বামী মারা গেছে। একটা মেয়ে ছিল, তারও বিয়ে দিয়ে দিয়েছে। তাই মালিনী এখন একদমই একা। তাই এই সুযোগটি ম্যাথিউ কাজে লাগায়।
ম্যাথিউ মালিনীকে প্রপোজ করে বসে, আর এরপর দুইজনের সম্মতিতে তারা বিয়েও করে। এর ভেতর দিয়ে ম্যাথিউর লাইফটাও সেট হয়ে যায়। এবি এখনও তার লাইফ সেট করতে পারছে না, কারণ এবি এখনও তার ড্রিম এবং রিয়েলিটির মাঝখানে দাঁড়িয়ে আছে। তবে এরপরেই একদিন এবি তাদের একটি প্রোডাকশনের প্রমোশন করতে গেলে রেবতীর সঙ্গে তার দেখা হয়। রেবতী জানায় 1 মাস আগেই সে এই স্কুলে জয়েন করেছে, আর রেবতী পুরোপুরি সেটেল হয়ে এবিকেই কল করার চিন্তা করছিল। এজন্যই তার সঙ্গে যোগাযোগ করা হয়নি। রেবতীও ভালো করেই বুঝতে পারে যে যত কিছুই সে করুক না কেন, সে কিছুতেই ইট্টিকে ভুলতে পারবে না। রেবতী সবার থেকে দূরে থাকা ব্যতীত আর কোনো অপশনও তার কাছে নেই। এই কথা শুনে এবি বলে, আমারও কোনো অপশন নেই। কিন্তু রেবতী বোঝায়, তোমার আর নিধির এখনো অপশন আছে। তোমার শুধু তোমার হৃদয়ের চোখ দিয়ে ভালো করে তাকাতে হবে, তাহলেই তুমি সবকিছু বুঝতে পারবে। এবি স্বীকার করে যে সে নিধিকে কল করতে অনেকবার অ্যাটেম্প্ট করেছে, কিন্তু কল করতে পারেনি। রেবতী বলে, একবার কল করো, সব ঠিক হয়ে যাবে। তবে এবি এখনো কনফিউজড, তাই এবি বাড়িতে গিয়ে প্রথমে তার কনফিউশন দূর করতে টস করে, মানে ঠিক যেমনটা নিধি তাকে বলেছিল। আর এরপরে নিধিকে কল করলে নিধি এবিকে একটি ঠিকানা দিয়ে সেখানে গিয়ে দেখা করতে বলে। কথা মতো এবি সেখানে চলে যায়, আর গিয়েই দেখে এবি কোমায় থাকা অবস্থায় যেরকমটা স্বপ্নে দেখেছিল এখানে ঠিক তেমনটি। স্বপ্নের মতোই এবি ভিতরে গিয়ে একটি জুস শপে বসে। এরপর একজন এবির জন্য একটা ম্যাঙ্গো জুস নিয়ে আসে। এবি ওই জুসটি খেয়ে পাশে তাকাতেই সে দেখেন নিধি দাঁড়িয়ে আছে। মূলত এবির স্বপ্নকে বাস্তবায়ন করতেই নিধি এই ব্যবস্থা নিয়েছে। আর এখানে আমরাও এটা দেখতে পাই, এবি যখন কোমায় ছিল নিধি এবির সঙ্গেই সময় কাটিয়েছে, এবিকে ফিরিয়ে আনার জন্য অনেক চেষ্টা করেছে। হাঁটতে হাঁটতে এবি নিধির কাছে তার স্বপ্নের কথা জানতে চায়। নিধি তখন এবিকে বলে, আমি সকালে স্বপ্ন দেখেছি আমরা দুইজনই একসাথে হাঁটছি। হঠাৎ তুমি থেমে গিয়ে আমাকে জড়িয়ে ধরে আই লাভ ইউ নিধি বলেছ। আমিও তোমাকে আই লাভ ইউ টু এবি বলেছি। এইটা শোনার পর এবি বুঝতে পারে যে নিধি কোনো স্বপ্নের কথা বলছে না, নিধি আসলে তাকে ভালোবাসে। তাই এবি এটা বোঝা মাত্রই নিধিকে জড়িয়ে ধরে আই লাভ ইউ বলে ফেলে। হুম, ঠিক যেমনটা নিধি তার স্বপ্নের কথা বলেছিল। আর এইখানেই এবি আর নিধির ভালোবাসা পূর্ণতা পায়। তো প্রিয়জনেরা, এই ছিল আমাদের আজকের মুভি এক্সপ্লেনেশন। কোনো মারামারি কাটাকাটি নেই, খুবই হোলসাম, খুবই আদুরে একটা মুভি। আমাদের আজকের কাহিনী আপনাদের কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করুন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। কাহিনীটি আপনাকে শোনাচ্ছিলাম আমি সাইফ। আজকে বিদায় নিচ্ছি। শীঘ্রই দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো মুভির কাহিনী নিয়ে। ততক্ষণ পর্যন্ত ইউ নো হোয়াট আই সে, রাইট? প্রিয়জনের খেয়াল রাখুন। আল্লাহ হাফিজ।